আচ্ছা, আমি কথা বলেছি এতক্ষণ, তোমরা শুনতে পাওনি, মিউট করা ছিল। আমি যেটা বলছিলাম যে তোমরা একটু আগে ভাগে জয়েন করার চেষ্টা করো। যেমন আমি অলরেডি যখন 4-5 জন দেখেছি, আমি ভাবছি যে হয়তো আর ক্লাসটা নিব না। তো পরে আবার দেখলাম যে কয়েকজন জয়েন করলাম। তো এটা একটু ইয়ে করো। প্রয়োজনে যদি এরকমটা হয় যে অন্তত জয়েন করে তারপরে হয়তো কোনো একটা কাজ করলা বা যেটা হোক করো। কারণ আমি তো 5 মিনিট ওয়েট করি, 5-7 মিনিট। ওকে, চলো আমরা শুরু করি। তাছাড়া সবাই যদি দেখা যায় যে 5 মিনিট পরে জয়েন করো, তাহলে তো দেখা যাচ্ছে আমি ক্লাস হয়তো বা পোস্টপোন করে দেবো, তারপরে আবার বলতে হবে ক্লাস হবে কি না। ওকে, তো চলো আমরা আমরা শুরু থেকে খাতাটা দেখি। তোমাদের লেখালেখি গুলো করেছো। ইন্ট্রোডাকশন টু লিঙ্গুইস্টিক্স। হোয়াট ইজ লিঙ্গুইস্টিক্স? ডিসকাস লিঙ্গুইস্টিক্স অ্যাজ এ সায়েন্স। আচ্ছা, তোমরা এগুলো একটু এখন ভালো করে পড়ার চেষ্টা করো, হ্যাঁ? মানে মুখস্থ না, বা মুখস্থ সেমি মুখস্থ, যেটাই হোক, পরীক্ষার আগে তো এগুলো আবার পড়তেই হবে। কিন্তু এখন থেকে একটু এমন ভাবে পড়ো যাতে এগুলো, বলে না যে ফ্লুয়েন্সি, ফ্লুয়েন্সি যেন চলে আসে। আচ্ছা, আমরা যেমন আজকে যে প্রশ্নটা পড়বো সেটাই, যে ব্রাঞ্চ গুলো নিয়ে পড়বো। ভাইরে, এই সাইন গুলো দিও না। এখন তো শুনবে না, যখন রেজাল্ট অনেক সময় দেখা যায় অপ্রত্যাশিত ভাবে খারাপ হবে, তখন বলবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচাররা খারাপ, এটা এটা সেটা। হ্যাঁ, কারণ এই যে এই কাজগুলো করে থাকো, হয়তো কোনো এর আগে হয়তো ভালো মার্কস পেয়েছো, তেমন ওই এই অপছন্দ করে এরকম স্যারের কাছে যায়নি। আবার দেখা যাচ্ছে এবার হয়তো লিখলা এমন একটা টিচারের কাছে যিনি এইগুলো অপছন্দ করেন, তখন হয়তো মার্কস কমে যাবে, আর তুমি বলবা যে মার্কস আসেনি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার খারাপ। খারাপ টিচার এটা অবশ্যই, এটা আছে, কিন্তু যতটা সচেতন থাকা যায় সেটা করতে হবে না? In finally, it can be said that. ওকে, তো চলো আমরা এবার, এটা ঠিক আছে, তোমরা ওই যে ওই সাইন গুলো ইউজ করো না, কোনো সাইন সিম্বল এগুলো ব্যবহার করার দরকার নেই। এই যে এটা একটা ক্রাইম। ধরো এখানে তুমি ইনভার্টেড কমাটা দিলা, শেষ করনি তো ইনভার্টেড কমা, এটা একটা ক্রাইম। ইনভার্টেড কমা, যখন তুমি কোনো একটা কোটেশন ব্যবহার করছো, এখানে ইনভার্টেড কমাটা খুবই গুরুত্বপূর্ণ। এই টেক্সট ইন্ডেন্টটা আরেকটু এদিকে করবা, মানে একেবারে অর্ধেক হয়ে গেলে আবার মুশকিল। একটু এই যে এখান থেকে শুরু করবে, এইদিকে ধরো 1 ইঞ্চি ফাঁকা দিবা। ওকে। শাহনাজ।
এই যে এই জাতীয় লেখাগুলো আমার অনেক ভালো লাগে। মানে একটু কষ্ট করে বুঝতে হবে। আমি যে মানে এত উপরের লেভেলে পড়াশোনা করি, গ্রাজুয়েশন করতেছি, আমার লেখা একটু কষ্ট করে বুঝতে হবে, এটা আমার ভালো লাগে, এই জিনিসটা, এই সেন্সটা। আমি বলছি না যে তোমরা যা গটগড়া করে লিখো এটা খারাপ, এটা বলতেছি না। মানে আমি বলতেছি যে হয় না যে আমি যখন বড় তখন আমি একটু পেঁচিয়ে পুচিয়ে লিখবো। হম। তো এই যে এই লেখাগুলো আমার এই জন্য খুব ভালো লাগে। তবে লেখাগুলো আর একটু বড় করতে হবে। এই যে লেখাগুলো আর একটু বড় করতে হবে, মানে ফন্ট সাইজ বড় করতে হবে। এই লেখাগুলো মনে হয় একটু বাঁকা হয়েছে, তাই না? চেষ্টা করে যাতে বাঁকা না হয়, যেমন এইদিকে দূরত্ব আর এদিকের দূরত্ব দেখো। হাতের লেখা বাঁকা হলে এটা একটা ব্যাড ইমপ্রেশন দেয়। ধরো তুমি ছেলে দেখতে গেছো কিংবা মেয়ে দেখতে গেছো, এখন দেখছো যে ছেলেটা বা মেয়েটা বাঁকা হয়ে হাঁটতেছে, ঘাড় একদিকে কাত, তাহলে একটা ব্যাড ইমপ্রেশন হয়ে গেল না, যতই গুণাবলী ভালো থাক। ওকে, ঠিক আছে। তোমার মনে হয় খাতার পৃষ্ঠাটা খারাপ, তার জন্য ওপারে যা লিখতেছে এপার দিয়ে বের হয়ে যাচ্ছে। এটা কার? সাদি। ওকে, ঠিক আছে, এভাবে লিখতে থাকো, প্র্যাকটিস করতে থাকো, দেখবা যে ভালো হচ্ছে। পরীক্ষার আগেই লেখার একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। অনেক সময় এরকম হয় যে তুমি একটা জিনিস অনেক ভালো জানো, বাট অনেকদিন প্র্যাকটিসের না থাকার কারণে অনেক সময় সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে এই যে এইভাবে লিখলে কাজে দিবে। আর এই লেখাটা অনেকে আছে যে হয়তো বা দেখে 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 লিখেছো, অনেকে আছে একবার দুইবার পড়ে মাঝে মাঝে একটু দেখতেছো, আবার একটু লিখেছো, আবার কেউ হয়তো বা একবার মুখস্থ করে ফেলেছো। তো এই মানে এখন তোমাদের যে সময়টা চলতেছে সেই সময়টাতে একটু দেখে লিখবা, একটু বানিয়ে লিখবা, একটু এইটা হচ্ছে বেটার। পরীক্ষার আগে একবারে মুখস্থ বা যা কিছু করার সেগুলো করবা। তো একবার দুইবার রিডিং পড়বা এবং সে অনুযায়ী একটু ইয়ে করে লেখার চেষ্টা করবা, তাহলে দেখবা যে হবে। ওকে, চলো আমরা আজকের প্রশ্নটা পড়ি। আমরা আজকের প্রশ্নটা এইটা, আজকে আমরা এই প্রশ্নটা পড়বো। ডিসকাস দ্য স্কোপস, এরিয়াস অথবা ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। মানে যদি পরীক্ষায় আসে, পরীক্ষায় এটা আসতে পারে, ডিসকাস দ্য স্কোপ অফ লিঙ্গুইস্টিক্স, হ্যাঁ, তো ওই একই জিনিস। তারপরে এরিয়া অফ লিঙ্গুইস্টিক্স বা ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। তো এই তিনটা শব্দ যে কোনো একটা থাকতে পারে, তো আমরা যেটাই আসুক না এখন এই প্রশ্নটাই লিখবো। তো আমি ওপেন করে রেখেছিলাম এই যে এই প্রশ্নটা। এটা
দুইটা প্রশ্ন করেছি। এখানে নিচে একটা আছে ঢালাও, তবে এটা ল্যাঙ্গুয়েজটা খুব ইজি, নিচেরটা। আর ওপরেরটা ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, কিন্তু আমি সব তাও করে বলবো যে ওপরেরটা লেখার জন্য। উপরেরটা সাইজ একটু বড়, কিন্তু তারপর আমি বলবো উপরেরটা, এই এই প্রশ্নটার ক্ষেত্রে উপরেরটা লেখার জন্য। এইটা আমি গতবার পড়িয়েছি। আর এবার আমি আরো একটা প্রশ্নের উত্তর অ্যাড করেছি, এটা ভাষা অনেক সহজ করেছি, কিন্তু আমার পছন্দ উপরেরটাই। চলো আমরা উপরেরটা পড়ি। দেখো, linguistics is the systematic and scientific study of human language that focuses on the structure and function of language. দেখো এখানে আমরা হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর একটা সংজ্ঞা পেয়ে যাচ্ছি এখানেও। বলতেছে লিঙ্গুইস্টিক্স হচ্ছে একটা পদ্ধতিগত এবং একটা বিজ্ঞানসম্মত স্টাডি। কিসের? অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ, মানুষের ভাষা। যে মানুষের ভাষাটা ফোকাস করে স্ট্রাকচারের উপরে এবং ভাষার ফাংশনের উপরে, ভাষার ভাষার কাজের উপরে, ভাষা কি কাজে ব্যবহার করতেছে সেটার উপরে। It investigates and analyzes different elements and aspects of language like phonemes, phones, phonemes, morphemes, words, phrases, clause, sentence, discourse, and text. এটা ইনভেস্টিগেট করে, বলতে পারো এটা অবজার্ভ করে। হুম, বা আমরা বলতে পারি যে খোঁজে, ফাইন্ড করে। ইনভেস্টিগেট মানে যদিও তদন্ত করা, এখানে খোঁজা আর কি। এবং অ্যানালাইজ করে, এবং একই সঙ্গে বিশ্লেষণ করে। একটা ভাষা ডিফারেন্ট যে এলিমেন্ট বা এসপেক্ট থাকে, উপাদানগুলি থাকে, সেগুলোকে তারা অ্যানালাইসিস করে। যেমন সেগুলো কি কি, এখানে ফন্স থাকে, ফোনিম থাকে, মরফিম থাকে, ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্স, ডিসকার্স এবং টেক্সট, এগুলো থাকে। এগুলোকে নিয়ে তারা অ্যানালাইজ করে, ইনভেস্টিগেট করে। সো দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স ইজ ভাস্ট অ্যান্ড ওয়াইড স্প্রেড। সুতরাং লিঙ্গুইস্টিক্স এর যে পড়াশোনা বা যে গবেষণা, সেটা অনেক বড় এবং বিস্তৃত। দ্যাট ইজ হোয়াই দ্য ব্রাঞ্চেস আর ভাস্ট অ্যাজ ওয়েল। এবং এর জন্যই লিঙ্গুইস্টিক্স এর যে ব্রাঞ্চ, যে শাখা প্রশাখাটা, এটাও অনেক বড়। দোজ আর ডেসক্রাইবস বিলো, ডেসক্রাইবস ডেসক্রাইবড, এগুলো নিচে ডিসক্রাইব করা হলো। দেখো, ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। There are three main branches of linguistics identified by different linguists. বিভিন্ন ভাষাবিদ এই লিঙ্গুইস্টিক্স এর যে ব্রাঞ্চ, স্কোপ যেটাই বলো, সেটা বেসিক্যালি তিনটা মেইন ব্রাঞ্চ তারা আইডেন্টিফাই করেছে, খুঁজে বের করেছে। এবং তার মধ্যে একটা হচ্ছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, বর্ণনামূলক। আর একটা হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স, ঐতিহাসিক। আর একটা হচ্ছে অ্যাপ্লাইড, এটা ব্যবহার হয় প্রতিনিয়ত, সেইটা। এবং এই তিনটা তারা মেইন ব্যবহার মানে বের করেছে, মেইন ব্রাঞ্চ। দিস ব্রাঞ্চেস আর ফার্দার এক্সপ্লেইন বিলো, বলেছে এই ব্রাঞ্চগুলো নিচে আরো আলোচনা করা হলো। এখানে এই তিনটা ব্রাঞ্চের ভেতরে আরো অনেক ব্রাঞ্চ রয়েছে। তো চলো আমরা সেটা দেখি। প্রথমে আসতেছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স। ইট প্রাইমারি ডিলস উইথ দ্য স্টাডি অফ স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। এটা প্রাইমারিলি বা বেসিক্যালি ল্যাঙ্গুয়েজের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার নিয়ে কথা বলে থাকে। দিস এলিমেন্টস অফ ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স আর, বলতে দ্য এলিমেন্টস অফ ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স আর, ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স এর এলিমেন্ট গুলো কি কি। একটা হচ্ছে ফোনেটিক্স। ফোনেটিক্সটা কি? ফোনেটিক্স ইজ এ পার্ট অফ ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স অ্যান্ড ইজ কনসার্ন উইথ দ্য প্রোডাকশন, ট্রান্সমিশন অ্যান্ড পারসেপশন অফ স্পিচ সাউন্ড। ফোনেটিক্স হচ্ছে এই ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স এর একটা পার্ট, এবং এটা মূলত সাউন্ডের, স্পিচ সাউন্ডের প্রোডাকশন করে থাকে, বা স্পিচ সাউন্ড কিভাবে প্রডিউস হচ্ছে, তৈরি হচ্ছে, সেটা নিয়ে আলোচনা করে থাকে। কিভাবে এটা ট্রান্সমিশন হয়, এটা কিভাবে প্রচার হয় বা এটা ডেলিভার করা হয় সেটা। এবং এটা আমরা, যারা যে শুনে, সে কিভাবে বুঝতেছে এটা। তুমি বলতেছো ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে আম, তুমি বোঝাচ্ছ। আমি ওই ম্যাঙ্গো শব্দটা শুনে আমি কিভাবে ওই ম্যাঙ্গোটাকে, আমটাকেই বুঝতে পারতেছি। ম্যাঙ্গো মানে তুমি কাঁঠালও ধরে নিতে পারতাম, তাই না? তুমি বলতেছো আমার ব্যথা লাগতেছে, আমি তো ওই যে জ্বালা করে যেটা, সেটাকে ব্যথা ভাবতে পারি, তাই না? আমরা 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 দেখবো যে যখন তুমি বলতেছো আমার এখানে খুব ব্যথা, আমিও বুঝতে পারতেছি হ্যাঁ ব্যথা কেমন, কিন্তু আমি তো এটাকে ধরেই নিতে পারি যে ব্যথা মানে জ্বালা।
বা জ্বালা মানে ব্যথা তোমার কাছে এরকমটা হতে পারে, হয়তো তোমার জ্বলতেছে তুমি বুঝতেছো না, তুমি বলতেছো ব্যথা। তো এই জিনিসগুলো কিভাবে একজন বলতেছে এবং কিভাবে আরেকজন বুঝে মানে শুনে বুঝতে পারতেছে যে তোমার আসলে কি কি বলতে চাচ্ছো, এই সবকিছুই ফোনেটিক্স আলোচনা করে থাকে। ইট ফোকাসেস অন স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের উপর ফোকাস করে থাকে, অল আদার ফিনোমিনা ইররিলেভেন্ট টু ইট, এবং বাকি সমস্ত সিচুয়েশন যেগুলো এই স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড থাকে সেগুলো নিয়ে আলোচনা করে থাকে। Phoneticians describe speech sounds with the proper reference to the place of articulation like tongue, jaws, palate, alveolar ridge, along with manners of articulations like explosion, friction, intermittent closure, etc. বলতেছে ফোনেটিশিয়ান যারা তারা বর্ণনা করে থাকে এই স্পিচ সাউন্ড উইথ প্রপার রেফারেন্স, প্রপার কিছু রেফারেন্স দিয়ে টু দা, বেশ করে টু দা প্লেস অফ আর্টিকুলেশন, অর্থাৎ আমাদের মুখের ভেতরের যে কোন কোন জায়গা থেকে কোন সাউন্ডটা তৈরি হচ্ছে সেগুলোর উদাহরণ দিয়ে, রেফারেন্স দিয়ে তারা এগুলো বলে থাকে আর কি। যেমন এখানে বলতেছে যে টাং এর ব্যাপারে জ, প্যালেট, অ্যালভিওলার রিজ, এর সাথে আরো রয়েছে ম্যানার অফ আর্টিকুলেশন যেমন এক্সপ্লোশন, ফ্রিকশন, ইন্টারমিটেন্ট ক্লোজার, এই সব কিছু নিয়ে আলোচনা করে থাকে এই ফোনেটিক্স। ইট অলসো ডিলস উইথ প্রসোডিক অ্যান্ড কি বলতেছে সাপ্রাসেগমেন্টাল, suprasegmental aspects of spoken language such as duration, frequency, তারপর intensity, tone, intonation and so on। এটা আরো প্রসোডি নিয়ে আলোচনা করে থাকে। তো এটার মিনিংটা কি ভুলে গেলাম যে, যদিও লিঙ্গুইস্টিক্স এর সব ওয়ার্ড মনে থাকে না, অনেক কিছু ভুলে গেছে। আমাকে যদি এখনই বলো যে ওই অন্য একটা ওয়ার্ডের মিনিং, ফোনিম বলে যদি জিজ্ঞাসা করে আমি ভুলে গেছি। আচ্ছা, সুপ্রামেন্টাল, সুপ্রাসেগমেন্টাল মানে কি? ধ্বনিবিদ্যা সম্পর্কিত। Thus a feature denoting a feature of utterance। আচ্ছা, উচ্চারণের যে বৈশিষ্ট্যগুলি সেগুলোর কথাই বলতেছে। প্রসোডিক এবং সুপ্রাসেগমেন্টাল যে অ্যাসপেক্টস রয়েছে স্পোকেন ল্যাঙ্গুয়েজের, সেগুলো বিশেষ করে ডিউরেশন, কথা বলার কোন একটা শব্দ তুমি কতক্ষণ ধরে বলবা, ওই যে সুর তাল লয় থাকে না গানের ক্ষেত্রে, তো এই জায়গাতে ওই সুর তাল লয় স্পোকেন ল্যাঙ্গুয়েজের বা কথা বলার ক্ষেত্রে যে সুর তাল লয় থাকবে, ইন্টেন্সিটি থাকবে, টোন থাকবে, ইন্টোনেশন থাকবে, এগুলো নিয়েও আলোচনা করে থাকে ফোনেটিক। স্যার, হুম। ফোনেটিক্সটা আবার একটু প্রথম থেকে বুঝাতেন। ফোনেটিক্স মূলত আলোচনা করে থাকে তুমি যে শব্দগুলো মুখে উচ্চারণ করো সেটা কিভাবে উচ্চারিত হচ্ছে, কিভাবে শব্দটা তৈরি হচ্ছে, কিভাবে যখন তুমি এটা ডেলিভার করতেছো, স্পিচটা যখন কথাটা বলতেছো এটা কিভাবে বের হচ্ছে, আবার এই কথাটা আরেকজন যে রিসিভার, যে শুনতেছে তোমার কথা, সে শুনে কিভাবে বুঝতেছে, এই জিনিসগুলো ফোনেটিক্স আলোচনা করে। ফোনেটিক্স এই বিষয়ে কনসার্ন থাকে। এটা মূলত একটা ভাষা কিভাবে, মানে এটা মূলত স্পোকেন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকে এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের সাথে রিলেটেড যে বিষয়গুলো সেগুলো নিয়ে কাজ করে থাকে। ফোনেটিশিয়ানরা একটা স্পিচ সাউন্ডকে বর্ণনা করে থাকে বিভিন্ন রেফারেন্স দিয়ে, উদাহরণ দিয়ে, যে এটা কোথা থেকে ওই সাউন্ডটা তৈরি হচ্ছে। যেমন আমরা অনেক সময় বলি না যে, যেমন আমরা এর পরে প্রশ্ন পড়বো যে মুখের যে বিভিন্ন স্পিচ অর্গান গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। এবার যদি না এসে থাকে তাহলে আমাদের সাজেশনে মেবি এটা আছে, সাজেশনে মেবি এটা আছে। ডিফারেন্ট অর্গান, এই যে একটা ডায়াগ্রাম, তারপরে এটা মনে হয় এসেছিল নাকি এবার, আসলে আর হয়তো বা আলোচনা করব না, মানে এবার আলোচনার বিষয় না, বাট এবার দেখি আসছিল নাকি। এই যে ম্যানার অফ আর্টিকুলেশন একটা ডায়াগ্রাম, এই যে স্পিচ উইথ ডায়াগ্রাম, স্পিচ অর্গান মানে আমাদের মুখের ভেতরে কোন দাঁত দিয়ে, ঠোঁট ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে, কোথা দিয়ে কোনটা উচ্চারিত হচ্ছে, এটা হচ্ছে সেই প্রশ্ন। এবার চলে আসছে তাই তোমাদের সাজেশনে দেইনি, নইলে এটা পড়তে হতো, ছবি এঁকে এঁকে দেখাইতে হতো। তো বলা হচ্ছে যে
এই যে মুখের ভেতরে কোন অর্গান দিয়ে কোন শব্দটা উচ্চারিত হচ্ছে সেইটাকেও আলোচনা করে হচ্ছে এই ফোনেটিক্স। শুধু তাই না, একটা ভাষা তোমার শব্দ কথা বলতে গেলে তার ডিউরেশন কতখানি হবে, ফ্রিকোয়েন্সি কতখানি হবে, ইন্টেন্সিটি কতখানি হবে, এই সব কিছু তোমার টোন ইন্টোনেশন কি হবে, এগুলো সবই আলোচনা করে হচ্ছে এই ফোনেটিক্স। মানে এখানে বলা হচ্ছে এটা লিঙ্গুইস্টিক্স এর একটা ব্রাঞ্চ। মূলত ব্রাঞ্চ হচ্ছে ডেসক্রিপটিভ লিঙ্গুইস্টিক্স, এইটার একটা সাব ব্রাঞ্চ হচ্ছে ফোনেটিক্স। এই ফোনেটিক্স এর ভেতরে কি কি আলোচনা হয় সেটা। ফোনেটিক্স অধ্যায় তোমরা যখন বই ওপেন করবা দেখবা ফোনেটিক্স অধ্যায়ের ভেতরে এই জিনিসগুলো আছে। এবার আসে ফোনোলজি, আরো কয়েকটা নিচে আলোচনা করি তোমরা বুঝতে পারবা। দেখো, ফোনোলজি ইজ নোন অ্যাজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স সাউন্ড সিস্টেম। লিঙ্গুইস্টিক্স এর যে সাউন্ড সিস্টেম রয়েছে এই সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করে থাকে ফোনোলজি। Phonologists investigate sound situations which are replacement of one speech sound with another and the functional consequences that these distribution substitutions have for word meaning. অনেক বড় সেন্টেন্স, তাই না? ফোনোলজি হচ্ছে মূলত লিঙ্গুইস্টিক্স এর নোন অ্যাজ দ্য স্টাডি অফ লিঙ্গুইস্টিক্স সাউন্ড সিস্টেম। ফোনোলজি লিঙ্গুইস্টিক্স এর সাউন্ড সিস্টেম নিয়ে আলোচনা করে, এবং ফোনোলজিস্ট যারা রয়েছে তারা সাউন্ড নিয়ে ইনভেস্টিগেট করে সাউন্ড গুলো কিভাবে বিভিন্ন সিচুয়েশনে এগুলো রিপ্লেসমেন্ট হচ্ছে একটার জায়গায় আরেকটা, তারপরে হচ্ছে এবং কিভাবে এগুলো কাজ করতেছে বিভিন্ন সিচুয়েশনে, বিভিন্ন সময় এগুলোর অর্থ কিভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জিনিসগুলো। রিপ্লেসিং ওয়ান সাউন্ড উইথ অ্যানাদার সাউন্ড চেঞ্জেস দ্য ওয়ার্ড মিনিং। একটা জায়গায় একটা সাউন্ড রিপ্লেস করলেই ওয়ার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়। যেমন এখানে দেখো একই বানান, ব্রিক এবং ট্রিক একই বানান, জাস্ট শুধু বি সাউন্ড, ব, ব, এই যে সাউন্ডটা আমরা যখন এই যে ইয়ে পড়বো, সাউন্ড নিয়ে আমরা প্রশ্ন পড়বো তো, ডিপথং মনপথং যখন পড়বো তখন এগুলো জানবা। যেমন এই যে সাউন্ডটা ব, হ্যাঁ এই ব সাউন্ডটার তোমার হচ্ছে জায়গা আমরা যখন এই যে টি সাউন্ডটা যখন অ্যাড করতেছি তখনই দেখো ব্রিক মানে হচ্ছে ইট, ইটা, আর ট্রিক মানে কৌশল। শুধু একটা সাউন্ড চেঞ্জের মাধ্যমে একটা ওয়ার্ডের অর্থই পরিবর্তিত হয়ে যাচ্ছে। তো এই অংশটা নিয়েই মূলত এই ফোনোলজি কাজ করে থাকে, সাউন্ড গুলো রিপ্লেস করে কিভাবে কি হয়। অনেক সময় রিপ্লেস না করে হয়, জাস্ট শুধু টোনের মাধ্যমেও চেঞ্জ হয়। যেমন ধরো আহ আমরা যদি বলি যে প্রেজেন্ট, হুম, প্রেজেন্টের জায়গায় একই শব্দ একটা একটা জায়গায় উপহার হিসেবে ইউজ করা যায়, আর একটা জায়গায় তোমার সময় হিসেবে ব্যবহার করা যায়, তাই না? প্রেজেন্ট। তারপরে ধরো আরো যে এই জাতীয় যে শব্দগুলো রয়েছে, বিয়ার, বিয়ার মানে ভাল্লুক, আবার বিয়ার মানে হচ্ছে বাচ্চা প্রসব করা, তাই না? এগুলো যেগুলো রয়েছে আর কি। এরপর মরফোলজি। মরফোলজি স্টাডিজ দ্য ফর্মস অ্যান্ড স্ট্রাকচার অফ ওয়ার্ডস অফ এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজের শব্দের যে স্ট্রাকচার, একটা শব্দ শব্দ গঠিত হয় কিভাবে, সেটা নিয়ে আলোচনা করে থাকে মরফোলজি। ইট ইজ কনসার্নড উইথ দ্য আইডেন্টিফিকেশন অফ মরফিমস দ্যাট ইজ দ্য স্মলেস্ট মিনিংফুল অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনডিভাইজেবল গ্রামাটিক্যাল ইউনিটস অফ এ ল্যাঙ্গুয়েজ। এইটা অর্থাৎ মরফোলজি তোমার কনসার্ন থাকে, এটা সচেতন থাকে একটা মরফিমের আইডেন্টিফিকেশনের উপরে। মরফিমটা কি? মরফিম হচ্ছে কোনো একটা শব্দের ভেতরে সবচেয়ে ছোট যে মিনিংফুল যে অংশটা সেটা। উদাহরণ, এই দেখো এখানে উদাহরণ দেওয়া হয়েছে, ইমপারফেকশন। ইম হচ্ছে সাফিক্স, প্রিফিক্স, এবার পারফেকশন এবং এস এগুলো হচ্ছে সাফিক্সের অংশ। কিন্তু এই পুরো শব্দটার ভেতরে সবচেয়ে ছোট যে অংশটা সেটা পারফেক্ট। এই পারফেক্টের একটা মিনিং আছে, তাই না? বাকিগুলোর কিন্তু মিনিং নাই। তো এইটাই হচ্ছে তোমার এখানকার মরফিম, প্রধান মরফিম আর কি। শব্দমূল আমরা পড়েছি না, শব্দমূল, হ্যাঁ ওই শব্দমূল হচ্ছে এইটা। তাহলে এই মরফিম বা মরফোলজি বা শব্দমূল নিয়ে আলোচনা করে থাকে আমাদের এই মরফোলজিটা। বলা হচ্ছে এই শব্দটাকে যদি আমরা ভাঙি তাহলে আমাদের এটা বের হয়ে যায়, ইমটা বের হচ্ছে আলাদা, আইওএন এস এটা আলাদা বের হয়ে যাচ্ছে। বাট পারফেক্ট এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট, যতবারই ভাঙবো। যেমন একটা যদি আমরা এখানে একটা ওয়ার্ডকে ভাঙি, ভেঙে দেখি, ধরো
EXAMINATION, এক্সামিনেশন। এটাকে যদি আমরা ভাঙি, দেখো, শান, TIONটাকে আমরা ভাঙি, এইটাকে আমরা একটা ভাঙি, তারপরে এইটাকে একটা ভাঙলাম। এরপরে দেখো আমাদের এখান এই তিনটার ভেতর সবচেয়ে মিনিংফুল কোন কোন অংশটার মিনিং আছে? এক্সাম, পরীক্ষা দেয়া, এটার একটা মিনিং আছে কিন্তু, তাই না? কিন্তু বাকিগুলো কিন্তু কোনো মিনিং নাই। সুতরাং এইটা এখানকার হচ্ছে শব্দমূল। শব্দমূল বা রূপমূল মনে হয় বলে বাংলাতে, বাংলা ব্যাকরণে যারা ভালো জানো তারা জানো। তো এইটা হচ্ছে এখানকার মরফিম। আচ্ছা, এবার আসলে সেন্টেক্স। সেন্টেক্স কি এটা আমরা জানি সবাই, একটা সেন্টেন্স তৈরি করতে কোথায় কিভাবে কি বসবে সেটা, সাবজেক্ট কখন বসবে, ভার্ব কখন বসবে, কোথায় ক্লজ বসবে, এগুলো, তাই না? কোথায় নাউন বসবে, এগুলো বলতেছে। ইট ইজ দ্য কম্বিনেশন অফ ওয়ার্ডস ইনটু ফ্রেজেস অ্যান্ড সেন্টেন্সেস। একটা মানে ফ্রেজ এবং সেন্টেন্সের ভিতরে ওয়ার্ড গুলো কোথায় কিভাবে বসবে সেটাই ঠিক করে দেয় সেন্টেক্স। ইট ইজ কনসার্ন উইথ দ্য স্ট্রাকচার অফ সেন্টেন্সেস অ্যান্ড ডিসাইডস হুইচ ওয়ার্ডস গো হোয়ার অ্যান্ড হুইচ ওয়ার্ডস কম্বাইন উইথ এটসেট্রা। বলেছে এটা সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে কাজ করে, এবং এটাই ডিসিশন দেয় যে কোন ওয়ার্ডটা কোথায় বসবে বা কোন ওয়ার্ডটা কোনটার সাথে কম্বাইন হবে। ইট অলসো আইডেন্টিফাইজ ডিফারেন্স বিটুইন রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ, এবং এটা রিটেন এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের যে পার্থক্য সেটাকে ঠিক করে বা সেটাকে চিহ্নিত করে। ইন আ ওয়ার্ড সেন্টেন্স স্টাডিজ সেন্টেন্স কনস্ট্রাকশন। এক কথায় সেন্টেক্স মূলত গবেষণা করে বা পড়াশোনা করে হচ্ছে এই সেন্টেন্সের কনস্ট্রাকশন নিয়ে, সেন্টেন্সের গঠন নিয়ে, and provides guideline to apply the rules for framing correct sentence in a particular language, এবং আমাদেরকে একটা গাইডলাইন দেয় যে কোনো একটা পার্টিকুলার ল্যাঙ্গুয়েজের কারেক্ট সেন্টেন্স তৈরি করতে গেলে কোন রুলটা ফলো করতে হবে সেটাও জানায় হচ্ছে এই সেন্টেক্স। ওই যে ধরো তুমি টেন্স, ভয়েস, এগুলো হচ্ছে এই সেন্টেক্সের আন্ডারে। রাইট ফর্ম অফ ভার্ব, তারপরে ওই যে কি বলে এটাকে, ন্যারেশন, এগুলো হচ্ছে সেন্টেক্সের আন্ডারে, মানে এগুলো সেন্টেন্স তৈরি করতে আমাদেরকে হেল্প করে। এরপর আছে সিমান্টিক্স। সিমান্টিক্স ইজ দ্য স্টাডি অফ মিনিং। ল্যাঙ্গুয়েজের যে মিনিং সেটা নিয়ে কাজ করে থাকে সিমান্টিক্স। দিস ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লেভেল অ্যান্ড হ্যাজ সাম সাব টাইপ অ্যাজ ওয়ার্ডস, গ্রামার, সেন্টেন্স, আটারেন্স অফ মিনিং এটসেট্রা। বলতেছে যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট লেভেল, অর্থাৎ এই সিমান্টিক্স এটাও একটা স্বাধীন একটা ব্রাঞ্চ, এবং এর কিছু সাব টাইপ আছে, যেমন এর ভেতরে ওয়ার্ড, গ্রামার, সেন্টেন্স, তারপরে আটারেন্স অফ মিনিং, এই সব কিছুই নিয়ে সিমান্টিক্স আলোচনা করে। ইট ফোকাসেস অন দ্য মিনিং উইদাউট রেফারেন্স টু দ্য কনটেক্সট অর দ্য সিচুয়েশন, এবং এটা সবসময় কোনো রকমের সিচুয়েশনের রেফারেন্স দেওয়া, কনটেক্সটের রেফারেন্স দেওয়ার ছাড়াই এটা মিনিং নিয়ে কাজ করে থাকে, মিনিং এর উপরে সবসময় ফোকাস করে। দ্য এইম অফ সিমান্টিক্স ইজ টু ডিসকভার হোয়াই মিনিং ইজ মোর কমপ্লেক্স দেন ইট সিমস ওয়েন রিটেন ডাউন সিম্পলি ইন সেন্টেন্স। ইট লুকস অ্যাট দ্য মিনিং লেভেল অফ ইন এ ল্যাঙ্গুয়েজ। এইটুকুই লিখো, তাহলে এটা ইজি হবে। যে সেন্টেন্স গুলো কঠিন লাগবে এটা সহজ বাংলা করে ফেলবা বা ছোট্ট সেন্টেন্স করে ফেলবা, তাহলে দেখবা যে এগুলো ইজি হচ্ছে। তাহলে সিমান্টিক্স অর্থ নিয়ে কাজ করে থাকে। প্র্যাগম্যাটিক্স, প্র্যাগম্যাটিক্স কি নিয়ে কাজ করে থাকে? প্র্যাগম্যাটিক্স ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ ইউজড ফর ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এটা ব্যক্তি টু ব্যক্তি যোগাযোগের ক্ষেত্রে ভাষাটা কিভাবে ব্যবহৃত হচ্ছে, ভাষার যে প্রায়োগিক দিক, হুম, সেটা নিয়ে, বা বাস্তব সিচুয়েশনে ভাষাটা কিভাবে ব্যবহার করা হচ্ছে সেটা নিয়ে স্টাডি করে থাকে প্র্যাগম্যাটিক্স। ইট ফোকাসেস অন দ্য ইন্টেন্ডেড মিনিং অফ দ্য আটারেন্স হুইচ ক্যান বি ডিফারেন্ট ফ্রম দ্য লিটারেল মিনিং। এটা ফোকাস করে থাকে তুমি যে কথাটা বলতেছো সেটার আড়ালে অন্য একটা জিনিস বোঝাতেও পারো, তাই না? তো এটা নিয়েও কাজ করে থাকে। ধরো তুমি বলছো যে কোনো একটা জিনিস, যেমন আমরা মেটাফোর ইউজ করি না, মেটাফোর বা মেটাফোর ঠিক না, আইরনি, স্যাটায়ার, প্যারাডক্স, এগুলো ব্যবহার করে থাকি। যেমন ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। তো এইখানে আমরা একটা প্যারাডক্সিক্যাল কথা বলতেছি, বলতেছি ফেইলার হচ্ছে সাকসেসের পিলার, কিভাবে সম্ভব? তো এই যে আমি যেটা বলতেছি, এইটা যে আবার একটা প্রায়োগিক বা সত্য একটা দিক রয়েছে সেটা নিয়েও আলোচনা করে থাকে
লিটারাল মিনিং এর বাইরে গিয়েও আলোচনা করে থাকে হচ্ছে এই প্র্যাগম্যাটিক্স। ইট ইজ বিকজ কনটেক্সট অর সিচুয়েশন এফেক্ট দ্য মিনিং অফ প্যাটার্ন। এর কারণ হচ্ছে অনেক সময় প্রসঙ্গ বা অবস্থা বা পরিবেশ আমাদের মিনিং এর, মানে আটারেন্সের মিনিং, আমাদের সেন্টেন্সের মিনিং কে এফেক্ট করে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে পড়ে যাই, হ্যাঁ, এইগুলো যেমন একটু ছোট করে দিচ্ছি, আমি এইটুকু না পড়ি, কারণ আমাদের এই প্রশ্নটা অনেক বড়। যদিও ওয়ার্ডের বিচারে খুব বেশি বড় না, 1000 ওয়ার্ডের মেবি এ পর্যন্ত, কিন্তু এমনিতে পয়েন্টের দিক থেকে অনেক বড়। ওকে, এবার আসো ডিসকার্স অ্যানালাইসিস। Discourse analysis deals with the structure and patterning of discourse, which is human speech. ডিসকাস বলতে আলোচনা। দুইটা মানুষ যখন একটা জায়গায় বসে থেকে আলোচনা করে, সেই আলোচনাটাই হচ্ছে ডিসকার্স। বলা হচ্ছে এই আলোচনার হিউম্যান স্পিচের স্ট্রাকচারটা কেমন হবে, প্যাটার্ন বা ধরনটা কেমন হবে, সেটা নিয়ে আলোচনা করে থাকে ডিসকার্স অ্যানালাইসিস। ইট ইউজেস দ্য লার্জ ইট ইউজেস দ্য ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেড ইন আ কর্পাস অর বডি টু ড্র মিনিং। বলতেছে যে এটা ব্যবহার করে থাকে, ইট ইউজেস দ্য ল্যাঙ্গুয়েজ প্রেজেন্টেড ইন এ কর্পাস অর বডি টু ড্র মিনিং। অর্থাৎ আমরা আহ, মানে ডিসকোর্স অ্যানালাইসিসে আমরা অনেক সময় কি হয়, আমাদের জেস্টার ব্যবহার করে থাকি। জেস্টার না পোস্টার বলে একে, যাক সেটা ব্যবহার করে থাকি, সেটা নিয়ে আলোচনা করে। আমরা অনেক সময় হাত নেড়ে নেড়ে কথা বলি, তাই না? তারপরে মুখ ভেংসিয়ে কথা বলি অনেক সময়, আমাদের চোখের ইশারায় কথা বলি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করে হচ্ছে এটা। ফর এক্সাম্পল, an ইন্টারভিউ অফ এ গ্রুপ কনভারসেশন। উদাহরণস্বরূপ একটা গ্রুপ কনভারসেশনে যে ইন্টারভিউটা হয়, সেটা নিয়ে আলোচনা করে থাকে এই ডিসকাস অ্যানালাইসিস। হিয়ার দ্য কনটেক্সট ইজ টেকেন ইনটু অ্যাকাউন্ট অ্যালং উইথ হোয়াট ইজ বিং সেইড ইন দ্য কনভারসেশন। এবং এখানে কনভারসেশনের ভেতরে কোন জিনিস নিয়ে কথা বলা হচ্ছে, কোন প্রসঙ্গ নিয়ে কথা বলা হচ্ছে, সেটা নিয়েও আলোচনা করে এই ডিসকাস অ্যানালাইসিস। অর্থাৎ আলোচনার টপিক নিয়েও আলোচনা করে থাকে। আচ্ছা, তাহলে আমাদের ডিসক্রিপটিভ যে লিঙ্গুইস্টিক্স সেটা গেল। এবার আমরা জানবো হচ্ছে হিস্টোরিক্যাল যে লিঙ্গুইস্টিক্স, অর্থাৎ এই যে এই অংশটা এবার জানবো। আচ্ছা, ইট স্টাডিজ দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইন দ্য কোর্সেস অফ টাইম। হিস্টোরিক্যাল অ্যানালাইসিসটা মূলত ভাষার যে উন্নয়ন ইন দ্য কোর্সেস অফ টাইম, অর্থাৎ সময়ের ব্যবধানে বা সময়ে সময়ে ভাষা যে যে পর্যায়ে এসেছে আজকে, এটা কিভাবে এসেছে সেটা আলোচনা করে থাকে হচ্ছে এই হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। There are 5 branches of historical linguistics. হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স এরও 5টা ব্রাঞ্চ আছে। একটা হচ্ছে ডায়ালেক্ট জিওগ্রাফি, অর্থাৎ আমরা যে আমাদের যে একটা দেশের যে ভৌগোলিক যে ব্যাপার স্যাপার, তার ভেতরে বিভিন্ন জায়গায় ডায়ালেক্ট আছে না, উপভাষা আছে না। যেমন ধরো আমাদের প্রধান ভাষা হচ্ছে বাংলা, বাংলাদেশের। বাট এখানে সিলেটি ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চিটাগংয়ের ভাষা একরকম, রাজশাহী চাপাইয়ের ভাষা একরকম, তারপরে পাবনার ভাষা, বগুড়ার ভাষা, রংপুরের ভাষা, ময়মনসিংহের ভাষা আলাদা আলাদা আছে না, এগুলোকে বলা হয় ডায়ালেক্ট জিওগ্রাফি। এগুলো হচ্ছে একই বাংলা ভাষারই উপভাষা এগুলো। The study of variations among different regional dialects of any language is known as dialect geography. বলা হচ্ছে স্টাডি অফ ভ্যারিয়েশনস among different regional dialects। কোন একটা ভাষার যে আলাদা আলাদা রিজিওনাল যে উপভাষাগুলো রয়েছে, সেগুলোর ভ্যারিয়েশন নিয়ে স্টাডি করে থাকে এই ডায়ালেক্ট জিওগ্রাফিতে, এবং এটাকে ডায়ালেক্ট জিওগ্রাফি বলা হচ্ছে। ইটস এ সাবফিল্ড অফ ডায়ালেক্টোলজি। এটা হচ্ছে ডায়ালেক্টোলজির একটা সাবফিল্ড। ইট ফোকাসেস অন দ্য জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ লিঙ্গুইস্টিক ফিচার্স। এটা লিঙ্গুইস্টিক ফিচারের যে জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এক এক জায়গার যে ভাষা এক এক রকম, সেটার উপরে ফোকাস করে থাকে এটা। এই প্রশ্নগুলো একটু কঠিন হবেই। লিঙ্গুইস্টিক্স সহজ না, এই জন্যই তো বললাম যে লিঙ্গুইস্টিক্স আগে আমাদের সময়টাতে ছিল সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি, তখন লিঙ্গুইস্টিক্স বা ফোর্থ ইয়ার রিএলটি এগুলো ছিল না। বাট তোমাদের সিলেবাস গুলোতে, বিশেষ করে এটা 2010-এর দিকে অ্যাড করেছে তো। আমরা আমরা মনে আছে, আমরা 2010-এ স্টুডেন্ট পড়াইতাম। তো 2010-এ তখন শুধু ইয়ের নাম দিয়েছে, প্রায় 6-7 মাস পরে এই বইটা বের হয়েছিল লিঙ্গুইস্টিক্স। তা আমরা আন্দাজে পড়াইতাম।
তখন নেট ঘাটাঘাটি করতাম একটু একটু। তো নেট ঘাটাঘাটি করে, নেটে অত ইনফরমেশন পাওয়া যেত না, টুকটাক যা পাইতাম সেগুলোর ভিত্তিতে পড়াইতাম। তখন আমরা স্টুডেন্ট অবস্থায় ছিলাম আর কি, তখন এগুলো পড়াইতাম। আচ্ছা, তো এই হচ্ছে ডায়ালেক্ট জিওগ্রাফি। এরপর আসতেছে লিঙ্গুইস্টিক্স বরোয়িং। লিঙ্গুইস্টিক্স বরোয়িংটা কি? এক ভাষা যেমন আরেক ভাষা থেকে ওয়ার্ড ধার করে নেয়। যেমন অনেক বাংলা ভাষায় অনেক ওয়ার্ড আসছে না জাপান চীনা এই ভাষাগুলো থেকে, ঠিক তেমনি ইংরেজি ভাষাতেও অনেক ওয়ার্ড ফ্রান্স গ্রিক ল্যাটিন এগুলো থেকে এসেছে। তো এই বলা হচ্ছে লিঙ্গুইস্টিক্স বরোয়িং, এবং লিঙ্গুইস্টিক্স বরোয়িংটাও এই হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত। যেমন এখানে বলতেছে লিঙ্গুইস্টিক্স বরোয়িং রেফার্স টু দ্য প্রসেস অফ মডিফাইং এ ল্যাঙ্গুয়েজ বাই অ্যাডপ্টিং সাউন্ডস ওয়ার্ডস অর কনস্ট্রাকশনস ফ্রম অ্যানাদার ল্যাঙ্গুয়েজ। লিঙ্গুইস্টিক্স বরোয়িং রেফার করে একটা প্রসেসকে, একটা পদ্ধতিকে, যে মডিফাইং এ ল্যাঙ্গুয়েজ, কোনো একটা ভাষাকে মডিফাই করতেছে, চেঞ্জ করতেছে, সেটার যে পদ্ধতি, বিভিন্ন অন্যান্য ভাষা থেকে সেটার সাউন্ড ওয়ার্ড, তারপরে সেন্টেন্সে কনস্ট্রাকশন, সেগুলো যে ধার করে নিচ্ছে, মডিফাই করে নিচ্ছে, এটা নিয়েও আলোচনা করে থাকে হচ্ছে লিঙ্গুইস্টিক্স বরোয়িং। মানে এটা রেফার করে থাকে। ফর এক্সাম্পল, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ মেনি ওয়ার্ডস দ্যাট হ্যাভ বিন borrowed from Latin, Greek and French and other language. উদাহরণস্বরূপ ইংলিশ ল্যাঙ্গুয়েজের অনেক ওয়ার্ড সেগুলো ধার করা হয়েছে ল্যাটিন ভাষা, গ্রিক ভাষা, ফ্রেঞ্চ ভাষা এগুলো থেকে, এবং আরো অনেক ভাষা থেকে। সাম অফ দ্য borrowed ওয়ার্ডস আর কুপন, ব্যাচেলর, সিক, চিক, এলিট, এই জাতীয় কিছু, যেমন ধার করা কিছু শব্দ, যেমন কুপন একটা ধার করা শব্দ, ব্যাচেলর, তারপরে চিক, তারপরে এলিট, এই শব্দগুলো ধার করা। এরপরে আসো, যেমন এইগুলো এগুলো তোমরা জানতে পারবা যে এই ভাষাগুলো কোন হচ্ছে ইয়ের। এখান থেকে ট্রান্সলেটরে গেলে অনেক সময় এটা দেখিয়ে দেয়। কুপন শব্দটা কোন জায়গা থেকে এসেছে? কুপন, এটা দেখাচ্ছে না, এটা দেখতে পাচ্ছি, এটা দেখাচ্ছে না। ঠিক তার আগের ওয়ার্ডটাই দেখো দেখাচ্ছিল, যেমন এই যে সাগ্রাসেন, এটা ফিলিপিনো শব্দ, ফিলিপাইনের শব্দ এটা। এই শব্দটা ফিলিপাইনের, ঠিক এরকম ভাবে বলে দেয় আর কি। তোমরা তো এখান থেকে এভাবে এভাবে লিখো, অরিজিন, অরিজিন অফ কুপন, এভাবে লিখো তাও চলে আসবে দেখো। ফ্রেঞ্চ ভাষা, প্রথমে ওল্ড ফ্রেঞ্চে ছিল এটা। ওল্ড ফ্রেঞ্চে বলা হতো কলপার। এই দেখো, পুরাতন যে ফ্রেঞ্চ ভাষা সেখানে এটাকে, কুপনকে বলা হতো কলপার। তারপরে ফ্রেঞ্চ যেটা, সেটাতে কুপার। পরবর্তীতে আসলে হচ্ছে কুপন, মানে কুপার মানে কাট। এরপরে কুপন দিয়ে প্রাইস কাট অফ, মানে প্রাইস কমানো, সেটা আসতে হবে। ইংলিশে এখানে কোপ, তো ইংলিশের কোপ এবং এখানের কুপন মিলে এখানে কুপন সম্পর্কে ইউজ হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি থেকে। আর্লি 19th সেঞ্চুরি থেকে এটা ব্যবহার হচ্ছে। দেখো এই যে একটা ম্যাপ আমরা পেলাম, এই ম্যাপ থেকে দেখো আমরা অনেক জানতে পারলাম অনেক কিছু, এবং এখানে বলেও দিচ্ছে এটা যে কবে থেকে কি হচ্ছে। এবার আসে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি ডিলস উইথ দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, ওই যে ভাষার অরিজিন, মানে কোথা থেকে আসতেছে সেটা নিয়ে কাজ করে, যে যেটা আমরা জানলাম এই যে একটু আগে, যে এটা ফ্রেঞ্চ ভাষা থেকে এসেছে। ফর এক্সাম্পল, linguists have found out that all the major languages of the world have come from four Indo-European language families, as Indo-Iranian, Balto-Slavic, Slavic, Germanic and Italic. লিঙ্গুইস্টরা, উদাহরণস্বরূপ, তারা বের করেছে যে মেজর ভাষা, পৃথিবীতে যে ভাষাগুলো ব্যবহৃত হয় সেগুলোর মেজর ভাষাগুলো এসেছে ইন্দো ইউরোপিয়ান থেকে। হ্যাঁ, এবং ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি থেকে, যেমন ইন্দো ইরানিয়ান, তারপরে উম, বল্টো, সেলভিক, জার্মানিক, ইটালিক, এইগুলো থেকে এসেছে আর কি। দিস ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স ট্রাইস টু এক্সপ্লোর দ্য ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি অফ অ্যানি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, এই ব্রাঞ্চটা মূলত লিঙ্গুইস্টিক্স এর
মানে ল্যাঙ্গুয়েজগুলো কোন ভাষা থেকে কোনটা এসেছে সেটা আর কি। দিস ব্রাঞ্চ অফ লিঙ্গুইস্টিক্স ট্রাইস টু এক্সপ্লোর, লিঙ্গুইস্টিক্স এর এই শাখা মূলত খুঁজে বের করার চেষ্টা করে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিকে, পৃথিবীর যে কোনো ভাষার ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি বা ল্যাঙ্গুয়েজের অরিজিনটা সেটা খুঁজে বের করার চেষ্টা করে। ইন্টারনাল রিকনস্ট্রাকশন, it's a hypothetical process where linguists try to reconstruct a language that is no longer spoken. এটা একটা হাইপোথেটিক্যাল প্রসেস, মানে অনুমান নির্ভর একটা প্রসেস পদ্ধতি, যেখানে ভাষাবিদ চেষ্টা করে কোন একটা ল্যাঙ্গুয়েজ যেটা আর বলা হয় না, কথা বলা হয় না, এরকম ল্যাঙ্গুয়েজ গুলোকে রিকনস্ট্রাক্ট করতে, আবার পুনরায় গঠন করতে। যেমন তুমি খুব একটা মানুষ পাবা না সংস্কৃত ভাষায় কথা বলে, এরকম লোক এখন আর কিন্তু খুব একটা পাবা না, পাইলেও ইন্ডিয়াতে কিছু পাইতে পারো, বাংলাদেশে সংস্কৃত ভাষায় কথা বলে এরকম কোনো লোক নাই এখন আর, তাই না? এখন ওই সংস্কৃত ভাষাটাকে ধরো ভাষাবিদরা আবার নতুন করে একটু জাগিয়ে তোলার চেষ্টা যদি করে, এরকম। অবশ্য শুধু এই না, পৃথিবীতে এরকম অনেক ভাষা আছে যে এই ভাষাগুলোর হয়তো আর এক দুইজন লোক কথা বলে, বা ছোট্ট একটা কমিউনিটি 50 60 100 জন লোক কথা বলে, এরকম ভাষা অনেক আছে। তো এগুলো, এবং প্রতিনিয়ত ভাষা কিন্তু হারিয়ে যাচ্ছে। তোমরা এগুলো নিয়ে ইউটিউবে বিভিন্ন ডাটা আছে, এই ডাটাগুলো দেখো, বিভিন্ন ডকুমেন্টারি আছে যে প্রতিনিয়ত ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। তো এইটা হচ্ছে তোমরা করতে পারো, দেখতে পারো, সেখানে জানতে পারবা যে ভাষাগুলোকে বাঁচিয়ে রাখার জন্য, যেমন বাংলাদেশে ভাষা ইয়ে আছে না, গবেষণাগার আছে না, ওই যে কোন জায়গায় এটা, ঢাকাতেই কোন জায়গায় যেন, ঢাকা ইউনিভার্সিটির পাশে ভাষা জাদুঘর বা এরকম কিছু একটা আছে। বাংলাদেশে তো এটা গবেষণা কতটা হয় কে জানে, কিন্তু আছে আর কি। এরপরে দেখো লেক্সিকো স্ট্যাটিস্টিক্স। লেক্সিকো স্ট্যাটিস্টিক্স ইজ এ মেথড অফ কম্পারেটিভ লিঙ্গুইস্টিক্স হুইচ ইজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। আচ্ছা, এটা হচ্ছে এই লেক্সিকো স্ট্যাটিস্টিক্স, এটা একটা পার্ট এই হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স এর। ইট রেফার্স টু দা, আচ্ছা, ইট রেফার্স টু দ্য রেট অফ segments of vocabulary loss or percentage in retentions that is used to determine chronological linguistic relationship। আচ্ছা, এটা মূলত কোন একটা ভাষার শব্দগুলো, যে কতগুলো শব্দ হারিয়ে যাচ্ছে, কতগুলো পরিবর্তন হচ্ছে, কতগুলো আবার অন্যান্য ভাষা থেকে ফিরে আসতেছে, অন্যান্য ভাষা থেকে ধার করতেছে, এগুলো একটা ক্রনোলজিক্যাল লিঙ্গুইস্টিক রিলেশনশিপ দেখায়, মানে ঐতিহাসিক একটা লিঙ্গুইস্টিক রিলেশনশিপ দেখায় যে কি কি চলে যাচ্ছে, কি কি আসতেছে নতুন, এরকম। যেমন আমরা দেখলাম না জেনজিদের নতুন অনেক শব্দ, অনেক শব্দ আছে না আজকে, যেমন ওই যে আজকে একটা ভাষা, মানে একটা নতুন ওয়ার্ড শিখলাম আমি, আমি জানতাম না আর কি, আমি কখনো ব্যবহারও করিনি, আমি দেখিও নি। সেটা হচ্ছে, ভাষাটা হচ্ছে, ওয়ার্ডটা হচ্ছে এরকম, ILK, ইলক। হ্যাঁ, ইলকটা তার্কিশ শব্দ, এটার মানে হচ্ছে ওখানকারই। এটা দেখলাম কোথা থেকে, ওই যে একটা পোস্ট করেছে না, আহ, ওই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা, মানে উপদেষ্টার উপদেষ্টা মাহফুজ আলম, ও একটা পোস্ট করেছে, তার পোস্টের আগে ইংলিশের এই ওয়ার্ডটা আমি দেখছিলাম, পরে সার্চ করে দেখতেছি যে এটার মানে হচ্ছে ওখানকারই। যেমন ওই যে তারা ইউএসএ তে গেছে, তাদের সাথে একটা মঞ্চে আরেকটা তৃতীয় ব্যক্তি উঠে গেছে, ওইটা সম্পর্কে সে লিখতে গিয়ে ILK শব্দটা ব্যবহার করেছে, এটা আমি জানতাম না, এটা শিখলাম আর কি। তো বলা হচ্ছে এরকম নতুন শব্দ কোনগুলো আসলো, কোনগুলো গেল, এগুলো নিয়ে আলোচনা করে থাকে এটা লেক্সিকো স্ট্যাটিস্টিক্স। কতগুলো আছে আর, ওরে বাবা এখানে মেলা, এগুলো শুধু এমনি আলোচনা করে যাই। দেখো অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স, সেখানে কি কি আছে, এখানে ল্যাঙ্গুয়েজ টিচিং, কিভাবে ল্যাঙ্গুয়েজ শেখাবে, নেটিভ যারা আছে তাদের ভাষাগুলো কিভাবে তুমি ফরেনদেরকে শিখাবা, সেগুলো মূলত এই ল্যাঙ্গুয়েজ টিচিং এ শিক্ষা দেয়। কোনো একটা ভাষা, সেটা নেটিভ হতে পারে বা বিদেশি হতে পারে, সেগুলো কিভাবে শেখানো যায় সেটা শেখা দেয়। এবং এর থিওরিটিক্যাল নলেজ, তারপরে এর ডিসিপ্লিন, এগুলো সব হচ্ছে হেল্প করে একটা ল্যাঙ্গুয়েজ টিচারকে ল্যাঙ্গুয়েজ টিচিং এর ব্যাপারে। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ টিচিংটা এটার অন্তর্গত। এরপরে স্টাইলিস্টিক্স, স্টাইলিস্টিক্স মূলত ডিল করে থাকে সিস্টেমেটিক এবং সাইন্টিফিক স্টাডি
লিটারেচার এবং লিটারেরি স্টাইল, এগুলো নিয়ে কথা বলে থাকে বা এগুলো নিয়ে আলোচনা করে থাকে স্টাইলিস্টিক্স এর ভেতরে। সো ইট ইজ দ্য অ্যাপ্লিকেশন অফ লিঙ্গুইস্টিক্স ইন লিটারেরি অ্যানালাইসিস। সুতরাং এটা এই অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত এবং লিটারেরি অ্যানালাইসিস এর অন্তর্গত। স্টাইলিস্টিক্স, ভাষার যে ছন্দ অলংকার গুলো থাকে সেগুলো, রেটরিক, প্রসোডিক। সাইকোলিঙ্গুইস্টিক্স, সাইকোলিঙ্গুইস্টিক্স অনেকটা এরকম যে ইট ডিলস উইথ দ্য রিলেশনশিপ বিটুইন লিঙ্গুইস্টিক্স অ্যান্ড দ্য সাইকোলজিক্যাল অ্যাসপেক্টস ফর লার্নিং এ ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই ল্যাঙ্গুয়েজের হচ্ছে তোমার লিঙ্গুইস্টিক্স এর যে রীতিনীতিগুলো সেগুলো জানতে হবে এবং সাইকোলজিক্যাল বিষয়গুলো জানতে হবে। কোনো একটা শব্দ মানুষ কেন ব্যবহার করতেছে, এটার উচ্চারণ কেন এরকম, এইভাবে বললে একটু বেশি আবেগ প্রকাশ পায়, আবার এইভাবে বললে আবেগ প্রকাশ পায় না। এই জিনিসগুলো জানাটাই হচ্ছে সাইকোলিঙ্গুইস্টিক্স এর কাজ। ফর এক্সাম্পল, দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস, এবং এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেসটাও এই সাইকোলিঙ্গুইস্টিক্স এর অন্তর্গত। Sociolinguistics, it is the study of language as a social and cultural phenomenon, taking geography, culture, social class, age, sex, garden, gender, etc. Sociolinguistics এর ভেতরে সাধারণত এটাও লিঙ্গুইস্টিক্স এর একটা পার্ট, এবং যেখানে সামাজিক এবং সাংস্কৃতিক যে অবস্থা এবং এটা জিওগ্রাফিক্যালি কালচার, তারপর সোশ্যাল ক্লাস, এজ, সেক্স, জেন্ডার, এগুলোর প্রেক্ষিতে যে কালচারাল ফিনোমিনন, সোশ্যাল ফিনোমিনন, সেগুলো নিয়ে আলোচনা করে থাকি সোশিওলিঙ্গুইস্টিক্স এর ভেতরে। ট্রান্সলেশন, ট্রান্সলেশন ট্রান্সলেটরদেরকে গাইড করে থাকে একটা ভাষা কিভাবে ট্রান্সলেট করতে হবে, সেইটার গাইড বা সেটার শিক্ষা দেয় হচ্ছে এই ব্রাঞ্চটা থেকে। এবার আসো লেক্সিকোগ্রাফি। লেক্সিকোগ্রাফি হচ্ছে ডিকশনারি। ডিকশনারি কিভাবে পড়তে হবে, কিভাবে ইউজ করতে হবে, সেটা জানা যাবে হচ্ছে তোমার এই লেক্সিকোগ্রাফি থেকে। বা ইনফ্যাক্ট ডিকশনারি কিভাবে তৈরি করা যায়, সেখানে নতুন কিভাবে ওয়ার্ড অ্যাড করা যায় সাইন্টিফিক্যালি, সেখানে কিভাবে পুরাতন ওয়ার্ড দেখি, মানে ওয়ার্ড তো আর বাদ দেয় না কখনো, ওয়ার্ড হচ্ছে শুধু অ্যাড করা হয়। যেমন এই যে ধরো নতুন ওয়ার্ড, যেমন অ্যাপ্লিকেশন থেকে এসেছে অ্যাপ, তাই না? ই, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, ইআই ইমোশনাল ইন্টেলিজেন্ট, এই শব্দগুলো ধরো ডিকশনারিতে নতুন অ্যাড হয়েছে। তারপরে ধরো এই যে আরো সব মানে যেগুলো এই লাস্ট 15-20 বছরের মধ্যে অ্যাড হয়েছে, তো এইগুলো আগে ছিল না বাট এখন আছে, সামনে আরো ভবিষ্যতে আরো আসবে। তো স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি, স্পিচ প্যাথোলজি অ্যান্ড থেরাপি এটাও এটার অন্তর্গত। এটা কি করে থাকে? ইট স্টাডিজ দ্য ডিসঅর্ডার অফ স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ দ্যাট প্রুভ টু বি হেল্পফুল। বলা হচ্ছে এটা একটা স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অথবা রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যে ডিসঅর্ডার থাকে, বিশৃঙ্খলাগুলো থাকে, সেগুলো নিয়ে এটা স্টাডি করে থাকে। এবং এটা মাদার টাংকে এমনকি ফরেন ল্যাঙ্গুয়েজকে কিভাবে কারেক্ট করা যায়, কারেক্টিং করতে হেল্প করে, কারেকশন করতে হেল্প করে। তারপরে কনসেপচুয়াল কি কম্পিউটেশনাল ল্যাঙ্গুয়েজ, it deals with the techniques and concept of computer science like artificial intelligence, machine translation, etc. কম্পিউটেশনাল লিঙ্গুইস্টিক্স দিয়ে মূলত এই যে প্রোগ্রামিং এর যে ল্যাঙ্গুয়েজ গুলো সেগুলো নিয়ে আলোচনা করা থাকে এই এই জায়গাটাতে। কম্পিউটেশনাল বা বাইনারি যে ভাষাগুলি সেগুলো, ধরো আহ, যেমন আছে হচ্ছে পাইথন, তারপরে পিএইচপি, তারপরে আছে হচ্ছে ভুলে গেলাম, দেখো মনে আসতেছে না, সি, সি প্লাস প্লাস, এগুলো নিয়ে কাজ করে থাকে। এরপরে আসতেছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। ইট হেল্পস দ্য কমার্শিয়াল ইন্ডাস্ট্রি টু ইউজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট। ওই যে বলে না, একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও, এই জাতীয় বিজ্ঞাপনের ভাষাগুলো তৈরি করার ক্ষেত্রে এই লিঙ্গুইস্টিক্সটা আহ মানে আলোচনা করে এইগুলোকে নিয়ে। কমার্শিয়াল ইন্ডাস্ট্রিতে মূলত এই যে ভাষা ব্যবহার করে থাকে অ্যাডভার্টাইজমেন্টের জন্য এবং আরো বেশি সেল করার জন্য, প্রফিট অর্জনের জন্য, সেগুলো নিয়ে আলোচনা হয় এই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্টের ভেতরে। সো দিজ আর দ্য স্কোপ এরিয়াস অ্যান্ড ব্রাঞ্চেস অফ লিঙ্গুইস্টিক্স। সুতরাং এগুলোই হচ্ছে লিঙ্গুইস্টিক্স এর ব্রাঞ্চ এরিয়া বা স্কোপ। এখানে আরো অনেকভাবে এখানে দেয়া আছে, তোমরা এগুলো থেকেও নিতে পারো, এগুলো নেওয়ার কিছু নেই, উপরেরটা পড়লেই যথেষ্ট। উপরেরটা পড়লে তাই লিখে শেষ করা যাবে না, এত এত পয়েন্ট, তাই না? এই 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 প্রশ্নটা তোমরা এইভাবে পয়েন্ট আকারে লিখবা।
আমি ওই জন্য আমি উপরেরটা পড়িয়ে দিলাম। এবং এই নোটটা বেশ ভালো নোট, তোমরা লিখতে পারো। তো ওকে, আমি এইটা তোমাদেরকে গ্রুপে দিয়ে দেবো নি। আর এইটা তোমরা কালকে লিখে দেওয়ার চেষ্টা করো। একটু কঠিন হবে, তারপরেও লেখার চেষ্টা করো। একটু পড়ে, একটু দেখে এইভাবে লেখার চেষ্টা করো, অন্তত তাও হ্যান্ড রাইটিং এর ফ্লুয়েন্সিটা আসবে। আচ্ছা, এখন বলো তোমাদের কারো কিছু বলার থাকলে আজকের এই পড়াশোনার ব্যাপারে, বা অন্য যে কোনো ব্যাপারে কোনো কিছু বলার থাকলে বলতে পারো। কারো কিছু বলার নাই, তাই তো? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আবার আগামীকাল তো শুক্রবার, কালকে ক্লাস হবে না, কালকের পরের দিন। তো কালকে তোমরা লিখে এটা শেয়ার করতে পারো, কালকের দিনটাতে পড়ে হয়তো বা পরশু দিন শেয়ার করলা। এটা যেহেতু একটা বড় কোশ্চেন, সেহেতু। তো ঠিক আছে, ভালো থেকো, নেক্সট দিনে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।